রাজা বলে, যদি জাফরিন আইন ভুলতে পারে তাহলে আমরা কেন পারবো না? মোট কথা, আমি জাফরিনকে সেই মানুষের সাথেই থাকতে দিব না। রানী বলে, কিন্তু এটা তো ঠিক হচ্ছে না, আর তাছাড়াও জাফরিন সেই ছেলেটাকে ভালোবাসে। এখন আপনি যদি এটা করেন তাহলে তো জাফরিন আপনাকে সহ্য করতে পারবে না। দেখুন, আমি বলি কি আমাদের একবার ছেলেটাকে পরীক্ষা করে দেখা উচিত। হতে পারে জাফরিনের চয়েস করা ছেলেটা সত্যিই জাফরিনকে ভালোবাসে। রাজা বলে, তার মানে তুমি চাচ্ছ সেই ছেলে মানুষকে একবার পরীক্ষা করে দেখতে? রানী বলে, জি, আমি মনে করি একবার জাফরিনের চয়েসটা যাচাই করার প্রয়োজন। রাজা বলে, ঠিক আছে, তুমি যা বলো, তবে একবারই পরীক্ষা করা হবে। যদি সে উত্তীর্ণ হয় তাহলে মেনে নিব, না হলে সেই ছেলে মানুষটা শেষ। রানী কোনো মনে রাজাকে পরীক্ষা করানোর জন্য রাজি করে। এরপর রানী জাফরিনের কাছে যায়, সেখানে দেখে জাফরিন কান্না করছে। জাফরিন বলে, আমাকে আমার কলেজের কাছে দিয়ে আসো, ছেলেটা আমার ছাড়া ভালো নেই, আমিও আমার অন্তরকে ছাড়া ভালো নেই। প্রয়োজনে আমাকে শক্তিহীন করে পরিপালক থেকে বের করে দাও, তারপরেও ওর কাছে ফিরিয়ে দাও আমাকে, দোহাই লাগে। চিৎকার করে কান্না করতে করতে বলতে থাকে জাফরিন। রানী বলে, জাফরিন দেখে তার আম্মু মানে পরি রানী তার কাছে আসছে। সাথে সাথে জাফরিন দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলে। জাফরিন বলে, আম্মু, আমাকে অন্তরের কাছে পাঠিয়ে দাও, ছেলেটা আমাকে ছাড়া ভালো নেই আম্মু, আর আমিও তাকে ছাড়া ভালো নেই আম্মু, ও অনেক কষ্টে ছিল, আমি ওর অনেক কষ্টে দূর করতে সক্ষম হই, আর সে না আমাকে অনেক ভালোবাসে আম্মু, আমাকে ছাড়া থাকতে পারে না। আর জানি না কেন মনে হচ্ছে ও খুব কষ্টে আছে আম্মু, একটু আমাকে ওর কাছে পাঠিয়ে দাও না, না হলে ওকে এখানে নিয়ে আসো আম্মু, আমার মন বলছে ও ভালো নেই আম্মু। রানী বলে, শোন মা, আমি তোর আব্বুর সাথে কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে। তোর আব্বু বলেছে তাকে একবার পরীক্ষা করে দেখবে, যদি সে সফল হয় তবে সে তোকে পাবে, না হলে ওকে মরতে হবে। জাফরিন বলে, কি না, ওকে কোনো পরীক্ষা করতে হবে না, আমি ভালো করে জানি আব্বুর পরীক্ষাগুলো কেমন। আম্মু, ও মানুষ, আমাদের মতো না আম্মু, আমি বলছি ওকে কোনো পরীক্ষা করতে হবে না, ও আমাকে অনেক ভালোবাসে আম্মু, ওর কিছু হলে আমি কিন্তু মরেই যাব, বলেই কান্না করে দিল। রানী বলে, জাফরিন, তুই চিন্তা করিস না, আম্মু আছি তোর পাশে। জড়িয়ে ধরে রানী জাফরিনকে কথাগুলো বলল। জাফরিন অন্তরের জন্য অঝরে কান্না করে যাচ্ছে। এইদিকে রাতের বেলা চোখের পানি ফেলে সময় কাটালাম। আজকে না লাগলো খিদা, না কোনো পিপাসা, কারণ আমার পাশে আমার কলিজাটা তো নাই। আমি কিছু না করেই রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তবে জানি না আমি আর কোনোদিনও জাফরিনকে পাবো কিনা। তবে একটা কথা বলেই রাখি, ভালো যখন বাসলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবেসে যাব। আমার মনে আর কেউ জায়গা করে নিতে পারবে না, আমার মনে শুধু আমার জাফরিনই থাকবে, আর কেউ আমাদের মাঝে আসতে পারবে না। তবে জানি না আমার কলিজাটা ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা। অফিসে থাকাকালীন সে আমাকে আগে জিজ্ঞাসা করবে লাঞ্চ করেছি কিনা। আমি যদি বলি খেয়েছি, তারপরেই সে খাবে, না হলে সে না খেয়েই থাকবে। তবে আমার নিজেরই কষ্ট লাগছে আমার জাফরিনের জন্য। আজকে না আছে খাওয়া দাওয়া করার ইচ্ছা, না আছে কাজ করার ইচ্ছা, কিছুই ভালো লাগছে না আমার। কোনো মতে কষ্ট করে রুমে শুয়ে পড়লাম, আর বালিশে মুখ লুকিয়ে অঝরে চোখের পানি ঝরাতে লাগলাম। আর কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে প্রতিদিন আমাকে জাফরিন ডেকে ঘুম থেকে তুলতো, কিন্তু আজ সে আমার কাছে নাই, আজ সে আমার কাছে নেই। আমিও কোনো মতে শোয়া থেকে উঠে পড়ি, শরীর একদম দুর্বল মনে হচ্ছে। তা তো হবেই, কাল দুপুর থেকেই তো কিছু খাই নাই, চোখের ঝাপসা দেখছি, তাই চোখে একটু মুখ ছেই নিলাম। তখন খেয়াল করলাম আমার রুমটাকে, যা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। অবাক হওয়ার কারণ হলো রুম, তবে সেটা আমার রুম না, আমি অন্য একটা রুমে শুয়ে আছি, যেটা আমার বাড়িতেই নেই এমন রুম। সেই রুমটার রং ছিল পুরো সাদা, সাদা রং ছাড়া আর কোনো রং নেই। এটা তো আমার বাড়ির কোনো রুম নয়। আর আমার বাড়িতে সাদা রঙের রুম আছে, তবে সেটাতে একটু হলেও অন্য রঙের মিশ্রণ আছে। আমিও উঠে রুমের দিকে ভালো করে দেখতে লাগলাম। রুম থেকে বুঝতে পারলাম এটা আমার রুম না। শুধু রুম বললে ভুল হবে, এটা আমার বাড়ি না। মানে আমি এখন অন্য কোথাও আছি, কিন্তু প্রশ্ন হলো কোথায়। হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনলাম, আর সাথে সাথে আমার খাটের কাছেই আমি শুয়ে পড়লাম চোখ বন্ধ করে। কেউ আমার রুমে প্রবেশ করলো, কিন্তু আমি চোখ বন্ধ করে আছি, শুধু আওয়াজে শুনতে পাচ্ছি। তাহলে এই হলো সে ছেলেটা যার সাথে রাজকুমারীর সম্পর্কে আবদ্ধ হলো। মিলি কণ্ঠেই কেউ একজন কথাগুলো বলল। আমি বুঝতে পারলাম আমার রুমে একজন মেয়ে প্রবেশ করলো। আর ওয়েট, কি বলবো,
সেই রাজকুমারী মানে? হঠাৎ করে রাজকুমারী বলল কেন? আর এখনই আরও একজনের রুমে আসার আওয়াজ শুনি। কি হচ্ছে এখানে? মহিলা কণ্ঠে কেউ একজন বলল। মেয়েটা বলে, রানীমা, আপনার কথা মতো গার্ড ছেলেটাকে পরিপালক নিয়ে আসছে। কি? আমি পরিপালকে? ও মোর ক্ষুধা! কিভাবে সম্ভব? আর আমার রুমে সেই পরিপালকের রানী উপস্থিত? ক্ষুধা! জানি না আমাকে কেন এখানে আনা হয়েছে। মনে হয় আমাকে আমাকে শিক কাবাব বানাবে। আল্লাহ বাঁচাও আমাকে। মনে মনে কথাগুলো বলতে লাগলাম। রানী বলে, ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে। মেয়েটা বলে, জি। তারপর দরজার আওয়াজ শুনলাম, মানে সেই মেয়েটা চলে গেল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে কাঁপতে শুরু করে। জানি না এখন কি হবে আমার সাথে, তবে যাই হোক, একবার হলেও আমার পাগলিটার সাথে দেখা করতে হবে, যে করেই হোক। তবে জানি না পরিপালকের কয়টা রাজ্য আছে, নাকি একটা রাজ্য মিলে পরিপালক। তবে এখন ভয় হচ্ছে, কারণ আমার রুমে পুরী রানী উপস্থিত। জানি সে আমার শাশুড়ি কিনা। ধুর, কি কি থেকে কিসে চলে যাচ্ছি আমি? হঠাৎই মনে হলো কেউ আমার খাটে বসছে, তার মানে রানী বসছে। আল্লাহ যদি উল্টাপাল্টা কিছু করে, তাহলে আমি কিন্তু তারে আঘাত করতে বাধ্য হব। প্রয়োজনে যদি আমার মৃত্যুর আদেশ দেওয়া হয় তারপরেও। রানী তখন বলে, জানি না কি আছে তোমার জন্য, যার জন্য আমাদের জাফরিন এত পাগল তোমার জন্য। তবে আমিও তোমার মধ্যে ভালো কিছু একটা অনুভব করছি। কিন্তু তোমাকে এখানে আনা হয় যাতে তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আমাদের জাফরিনের জন্য যোগ্য কিনা। তাই তোমাকে একটা পরীক্ষাও দিতে হবে। তবে তোমার হুঁশ আসতেছে না কেন সেটা বুঝলাম না। ওয়েট, কি বলল উনি? ওনাদের জাফরিন মানে? তার মানে কি উনি জাফরিনের আম্মু? আমিও আড়াল চোখে তার চেহারাটা দেখলাম। মাশাআল্লাহ, দেখতে প্রায় পরীর মতো। থুকুনি তো পরী। যাক ভালোই। এখন যদি জিজ্ঞাসা করতে পারতাম আমার পাগলিটা কেমন আছে, খাওয়া দাওয়া করেছে কিনা, ঠিক আছে কিনা। কিন্তু ওনার শেষের কথাগুলো শুনে ভয় লেগে গেল। তিনি বলছে আমাকে এখানে আনা হয় পরীক্ষা করার জন্য। এখন ভয় হচ্ছে, জানি না সামনে কি অপেক্ষা করছে আমার জন্য, বা কি হবে আমার। আমি আবারও দরজার আওয়াজ পেলাম। আসতেই পারি, মেলি কণ্ঠে কেউ একজন বলল। রানী বলে, হ্যাঁ। তারপর কেউ একজন ভিতরে আসে। রানী বলে, বলো কি কাজ? মেয়েটা বলে, জি, আপনাকে নিচে যেতে বলছে। রানী বলে, আচ্ছা তুমি যাও, আমি আসছি। তারপর মেয়েটা চলে গেল। এর পিছন পিছনেই রানীও চলে গেল, সাথে সাথে আমিও উঠে পড়ি। আর লম্বা একটা শ্বাস নেই। আমি আবার বুকে হাত দিলাম, আর দেখলাম আমার হৃৎপিণ্ডের কম্পন অনেক বেড়ে গেছে। আল্লাহ, জানি না জানি সামনে কি রেখেছে আমার জন্য। তবে একবার যদি জাফরিনের সাথে দেখা করাই দিত, তাহলে একটু নিশ্চিন্ত হতাম। আবার কারো আসার আবার শুনলাম, সাথে সাথে আবার লেটিয়ে পড়লাম খাটে। কেউ একটা রুমে আসে। আবার দরজাও লক করার আবার শুনলাম। চোখ বন্ধ অবস্থায় একটা ঢোক কিনলাম। হঠাৎই কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করে দিল। এই কি হাল করে রাখছো কলিজা? মৌখ শরীরের কি হাল হয়ে আছে তোমার? কান্না করতে করতে কথাগুলো বলল। আমার বুঝতে বাকি রইল না এটা জাফরিন। সাথে সাথে আমিও জাফরিনকে জড়িয়ে ধরলাম। আমি বলি, জাফরিন তুমি ঠিক আছো তো? আর এইভাবে কেঁদে কেঁদে কি হাল করেছো তুমি? হাল করেছো কি তুমি তোমার নিজের? জাফরিন বলে, কি করব বলো? তারা আমাকে আমার ভালোবাসা থেকে দূরে করে রাখেছে। আমার না এখানে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না গলিজা। ওরা তোমার কোনো ক্ষতি করে নাই তো? কান্না করতে করতে জাফরিন কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, না, তবে আগে এটা বলো, তোমার এই হাল কেন? তোমার মুখ শুকনো শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করো নাই নাকি? জাফরিন বলে, না, কাল তারা আমাকে বেহুশ করে এখানে নিয়ে আসে। আমি কত করেই তাদের বললাম আমার কলিজাটার কাছে নিয়ে আসতে। সে আমাকে ছাড়া থাকতে পারবে না। তারা আমার কোনো কথা শুনে নাই। তাই আমিও জেদ করে কিছুই খাইনি। আর আমি এটাও জানি, হ্যাঁ, আমাকে ছাড়া তুমিও ভালোভাবেই ভালো নেই। আর তোমার মুখও শুকনো শুকনো লাগছে, মানে তুমিও কিছু খাওনি কাল থেকে, তাই না? কাঁদো কাঁদো গলায় জাফরিন আমাকে কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, আরে পাগলি, খাওয়া দাওয়াটা ফ্যাক্ট না। কথা হলো আমার পাগলিটা আমার কাছে ছিল না। তো কেমনে কি করতাম আমি? কালকের দিকে আমার কেমন গেছে আমি নিজেও জানি না। কাল শুধু পড়ে পড়ে থাকতে হয়েছে আমাকে। একটু খাবার মুখে ঢুকে নাই আমার। কি করব বলো? আর কাল তো মনেই হলো তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম আমি। জাফরিন, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। কাল তুমি ছিলে না বলে ঘরটা একদম নিস্তব্ধ হয়েছিল। আমি তোমাকে ছাড়া কাল অসহায় হয়ে গিয়েছিলাম। তুমি থাকলে একটু নিশ্চিন্তে থাকি আমি, কারণ আমার খেয়াল রাখার জন্য কেউ তো একজন আছে আমার জন্য। কিন্তু কাল তো তোমাকে বাসায় না পেয়ে মনে হলো আমার শরীর থেকে কেউ আমার আত্মা বের করে ফেলছে। আমরা দুজনকে ধরেই কান্না করতে লাগলাম। আসলে দুজনকে অনেক ভালোবাসি, তবে আমার মতে জাফরিন আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে।
আমার সামান্য কষ্ট সহ্য করতে পারে নাই। হঠাৎই কেউ দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু জাফরিন দরজা লক করে আসার কারণে কেউ দরজা খুলতে পারেনি। জাফরিন বলে, কলিজা, কেউ দরজা খুলতে চাচ্ছে, আমি কিন্তু তোমাকে ছাড়া যাব না, আমি তোমার কাছেই থাকবো। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলল। আমি বললাম, দাঁড়াও, আমি দেখছি, তুমি এক কাজ করো, কোথাও লুকোতে পারো নাকি দেখো। আমিও দরজার কাছে চলে গেলাম। পরে মনে পড়লো এটা আমার বাড়ি না, আর আমিও এখানে পরিপালকে আছি, জানি না এখন কি হতে চলেছে আমার সাথে। আল্লাহর নাম নিয়ে দরজা খুললাম আর দেখলাম রানী দরজা নক করছিল। রানী বলে, দরজা লক করেছো কেন? রেগে কথাগুলো বলতে লাগলো। আমি বললাম, এ ভয়ে মুখ থেকে কথাই বের হচ্ছে না। রানী বলে, ভিতরে কে আছে? আমি বললাম, কেউ নেই তো। ভেতর সন্ত্রস্ত হয়ে কথাটা বললাম। আমিও সাইড হয়ে গেলাম, আর রানীও রুমে প্রবেশ করে, আর তার পেছনে আরো দুজন মেয়ে প্রবেশ করে, যাদের হাতে ছিল ফলমূল আর কিচেন ছিল তা খেয়াল করি নাই। আমার আসলে মন এখন রানীর দিকে, কারণ সে যদি এখন জাফরিনকে রুমে পায় তাহলে আমরা দুজনের জন্যই সমস্যা হতে পারে। রানীর ইশারা মতো রুমে থাকা টেবিলে সে মেয়েগুলো সেই ফল আর প্লেটগুলো রাখে। তারপর রানী তাদের রুম থেকে চলে যেতে বলে। রানী বলে, তুমি ঘামাচ্ছ কেন? আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ মানে না মানে। রানী বলে, ভয় পেতে হবে না, ভরসা রাখো, কিছু করবো না, শুধু জাফরিনকে একটু বের হতে বলো। উনি কি করে জানলো জাফরিন এখানে? মনে হয় পরীক্ষা করছে যে জাফরিন এখানে আছে কিনা সেটা দেখতে। আমি বলি, আপনি আপনি কি বলছেন? জাফরিন এখানে কি করে আসবে? কাঁপা কাঁপা গলায় বললাম। রানী বলে, আমি জানি জাফরিন এখানে আছে, ওকে আমি লালন পালন করলাম, আর জানবো না আমার মেয়ে কোথায় আছে? জাফরিন, বের হো মা, তোর আব্বু নেই এখানে। সাথে সাথে জাফরিনও বের হলো। জাফরিন বলে, আম্মু, আব্বুকে কিছুই বলিও না যে আমি ওর কাছে আসছি। রানী বলে, সেটা তুই ভাবতে হবে না, যা, তোর অন্তরকে তোর কাছে এনে দিলাম, এবার তো মা মুখে কিছু দে, কাল থেকে না খেয়ে আসিস। জাফরিন বলে, শুধু আমি না, ও কিছু খায়নি কাল থেকে, দেখো দেখো কি হাল করে রেখেছে ও নিজের। কাঁদো কাঁদো গলায় কথাগুলো বলতে লাগলো। রানী বলে, তোমাদের ভালোবাসা থেকে মন ভরে গেল। কাল মেয়েটা সারাক্ষণ কান্না করছিল, আর আজকে তোমাকে পেয়ে আমাদের মেয়েটা আবারও হাসি খুশি হয়ে গেল। জানি না বাবা তোমার মধ্যে কি আছে, কিন্তু একটা ভালো কিছু তো আছে তোমার মধ্যে। দোয়া করি তোমাদের ভালোবাসা সার্থক হোক, আমাদের মেয়েটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখিও বাবা। আমি বললাম, আসলে আমি একটা সত্যি কথা বলি, আমার মধ্যে কিছুই নেই, যা আছে সব জাফরিনের মধ্যে। আমি একটা সাধারণ মানুষ, যার কাছে না আছে ভালোবাসা, সব ভালোবাসা জাফরিন আমাকে দেয়, সে আমাকে আগলে রাখে, আমি ওকে তেমন কিছু দিতে পারি না। জাফরিনের জন্য যদি প্রশংসা করতে হয় তাহলে জাফরিনকে করুন, কারণ আমি যতটুকু ভালোবাসি তাকে, তার থেকেও বেশি সে আমাকে ভালোবাসে। তবে আমিও নিজের যথাসাধ্য চেষ্টা করব জাফরিনকে আগলে রাখার। রানী বলে, তোমার কথাবার্তাগুলো আমার ভালো লাগলো, তুমি নিজেকে অন্যদের সামনে ছোট মনে করে দেখো, কিন্তু একটা কথা মনে রেখো, সম্পদ চিরস্থায়ী থাকে না, ভালোবাসা থাকে। তোমার কথাগুলোর দিকে আমার মন জয় করে নিলে বাবা, এখন তোমার একটাই কাজ, আমার মন যেমন জয় করলে জাফরিনের আব্বুরও মন জয় করে নিতে হবে তোমাকে, আর সেজন্য তোমাকে এখানে আনা হয়। আমি বলি, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব জাফরিনের আব্বুর মন জয় করে নিতে। রানী বলে, এখন তোমরা দুজনে খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমাদের আমি আমাদের প্রাসাদ ঘুরে দেখার ব্যবস্থা করছি। আমি বলি, জি। রানী বলে, তবে আরও একটা কথা, তোমাদের মধ্যে একটা বিশেষ কিছু অনুভব করছি অন্তর। কথাগুলো বলেই রানী চলে গেল, তবে ওনার শেষ কথাটা বুঝলাম না আমি। রানী যেতেই জাফরিন আমাকে টান দিয়ে খাটে বসিয়ে দিয়ে সে আমার কোলের উপর বসে পড়ে। আমি বলি, এটা কি হলো? জাফরিন বলে, কিছু না, এবার খাইয়ে দাও, কাল থেকে কিছু খাইনি আমি। জি রাজকুমারী, আপনার হুকুম চিরধার্য। কথাটা শুনে জাফরিন রেগে গেল। কি হয়েছে, লাল হয়ে গেলে কেন? আমাকে এভাবে বললে কেন? কিভাবে? জাফরিন বলে, দেখো অন্তর, আমি চাই না এই রাজকীয় জীবন, আমি তোমার সাথে সাধারণ জীবন যাপন করতে চাই। অন্তত তুমি আমাকে এভাবে রাজকীয়ভাবে বলিও না, আমার এসব ভালো লাগে না। আচ্ছা সরি, আর বলবো না। তারপর দুজনকে খাবার খাইয়ে দিলাম। আসলে পরীরা বেশিরভাগ ফলমূল মিষ্টান্ন জাতীয় পিঠা খায়, তাই তো তারা মিষ্টি মিষ্টিভাবে কথা বলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করতে ব্যস্ত। আসলে জাফরিনকে পেয়ে সকল কষ্টই আমি ভুলে যাই, যা অতীতে যে কষ্টে ছিলাম সেটাও ভুলে যাই, কিন্তু জাফরিন আমাকে সব ভুলিয়ে দিল তার ভালোবাসায়। আমি বারবার নিজেকে হারাতে চাই। হঠাৎই রানী উপস্থিত, আর এসেই আমাদের বলতে লাগে, রানী বলে, জাফরিন আর অন্তর চলো আমার সাথে, তোমাকে আমাদের প্রাসাদটা একটু ঘুরিয়ে আনি, আর চিন্তা করিও না, জাফরিনের বাবা প্রাসাদে নেই, উনি কাজে একটু বাইরে গেছে। জাফরিন বলে, ঠিক আছে চলো মা।
তারপর তাদের সাথে আমিও প্রাসাদ ঘুরতে লাগলাম। আসলে একটা সত্যি কথা বলি, আমি প্রাসাদ দেখতে বের হলাম না, আমি জাফরিনের সাথে সময় কাটাতে বের হলাম। আমরা প্রাসাদ ঘুরছি, তবে তবে জাফরিন আমার হাতের মধ্যে হাত রেখে হাঁটতে লাগলো। আমিও হাত ধরে আছি, বলতে গেলে রানী তার মতো হাঁটছে আর আমরা আমাদের মধ্যে হারিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎই রানী থেকে যায় আর আমরাও থেমে যাই। রানী বলে, এখন আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। আমি বলি, কি এমন জিনিস আছে এখানে? অবাক হয়ে জাফরিন বলে, ওই দেখো এটা। আমাকে জাফরিন আঙ্গুলের ইশারা দিয়ে সামনে বরাবর একটা পাকা করা একটা সমতল ভূমি দেখায়। আমি বলি, সেখানে কি আছে? রানী বলে, আসো তাহলে আমার সাথে দেখাচ্ছি। তারপর আমরাও রানীর সাথে যেতে লাগলাম সেই পাকা করা সমতল ভূমিতে। সেখানে গেলাম। রানী বলে, ওই দেখো সেখানে একটা তলোয়ার দেখতে পাচ্ছ? আমি সেদিকেই দেখতে লাগলাম। আমি বলি, দেখতে তো মনে হচ্ছে স্বর্ণের তৈরি তলোয়ার। জাফরিন বলে, ঠিক বলছো, সেটা আসলেই স্বর্ণের তলোয়ার। তবে এই তলোয়ার সাধারণ তলোয়ার না, এটা এমন একটা তলোয়ার যার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধারণ শক্তি। আমি বলি, ও তাহলে এখানে এভাবে গেড়ে রাখলো কেন? রানী বলে, কারণ এটা শেষ মালিক এভাবেই রেখে যায় আর কেউ এটা তুলতে পারে না। এই তলোয়ারটা সেই তুলতে পারবে যে এই তলোয়ারের যোগ্যটা ছাড়া কেউ এই তলোয়ারটাকে তুলতে পারবে না, এবং কি পরিপালকের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও এটা তুলতে পারবে না। এবার আমার মনে ভয় ঢুকে গেল, যদি জাফরিনের আব্বু আমাকে এই তলোয়ারটা তুলতে দেয়, আমি তো পারবো না এটা তুলতে। তাহলে কি আমি জাফরিনকে পাবো না? আমি কি হারিয়ে ফেলবো জাফরিনকে? আমি এসব ভাবতে লাগলাম, কি বা করবো জাফরিনকে, যে আমি অনেক ভালোবাসি তাকে, হারাতে পারবো না। কিন্তু এখন যদি আমাকে তলোয়ারটা তুলতে দেয় তাহলে তো আমি শেষ। জাফরিন বলে, কি হয়েছে, কি ভাবো তুমি? আমি বললাম, কিছু না, এমনি আর কি। রানী বলে, তো চলো আমরা প্রাসাদে ফিরি। আমি বলি, জি চলুন। আমরা আবার প্রাসাদের দিকে যেতে লাগি। তবে একটা কথা, আমি বারবার এই তলোয়ারের দিকে তাকাচ্ছি, মানে আমি তাকাচ্ছি না, মনে হচ্ছে এই তলোয়ারটাই আমাকে তার প্রতি আকর্ষণ করছে। বারবার পেছে ফিরছি আর সেই তলোয়ারটাকেই দেখছি। জাফরিন বলে, কি হয়েছে, বারবার পেছে তাকাচ্ছ কেন? আমি বললাম, এমনি। আমরা চলে গেলাম প্রাসাদের দিকে। তবে জানি না কি পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে। তবে যাই বলি, এই স্বর্ণের তলোয়ার তুলতে না বললেই হবে আমাকে। আমি আবার সেই রুমে চলে গেলাম, সাথে জাফরিনও আমার সাথে আসে রুমে। তবে বারবার সেই তলোয়ারটাই আমার চোখে ভাসতে লাগে। কিন্তু কেন ভাই? আমি কোনোদিন সেই তলোয়ারের যোগ্য হব না। জাফরিনের আম্মু পর্যন্ত বলল, এটা পুরীরাও তুলতে পারবে না, তাহলে কি করে তুলবো আমি সেটা? প্রশ্নই আসে না। তবে একটা কথা মানতে হবে, তলোয়ারটা দেখতে সেই। ছোট থাকতে আমিও কাঠি দিয়ে আব্বুর সাথে তলোয়ারের মতো লড়াই করতাম। আমি কোনোদিনও আসল তলোয়ার দেখি নাই, তবে আজ দেখলাম, তাও পরিপালকে। আমি মনে করতাম পরীও তাদের দুনিয়া, এটা আসলে কাল্পনিক। কিন্তু কে জানতো একটা পরী আমার বউ হয়ে যাবে এবং তার ঠেলায় আমি পরিপালকেও চলে আসব। জানি না জীবনে আর কি কি দেখতে হবে। আমরা ঘোরাঘুরি করতে করতেই দুপুর হয়ে যায়, আর কিছুক্ষণ পরে রানীও খাবার নিয়ে আসে আমাদের জন্য। রানী বলে, নাও তোমরা খেয়ে নাও, খেয়ে রেস্ট করো। জাফরিন বলে, আম্মু আব্বু কখন আসবে? রানী তখন বলে, রাতে আসবে, চিন্তা করিস না, তুই থাক তোর অন্তরের সাথে। আমি গেলাম। তারপর রানীও চলে গেল। তবে একটা জিনিস হাসাচ্ছে আমাকে, আর সেটা হলো মা হয়ে রানী তার মেয়েকে সাহায্য করছে। তাই মেয়ের পছন্দ করা থুকু বিয়ে করা বরের জন্য আমি তো মনে করছিলাম রানী ও রাজা দুজনে আমার উপর আগুন থাকবে, কিন্তু রানীর কাণ্ডকর্ম দেখে অবাক হয়ে গেলাম। জাফরিন বলে, কি হয়েছে, মুচকি মুচকি হাসছো কেন? আমি বললাম, না এমনি। জাফরিন বলে, মনে তো কিছু একটা চলছে তোমার। আচ্ছা বাদ দাও, আর আমাকে খাইয়ে দাও তাড়াতাড়ি, খিদা লেগেছে। আমি বসতেই আবার জাফরিন আমার কুলে বসে পড়ে। আমি বললাম, এটা কি হলো? জাফরিন বলে, কিছুই হয় নাই, এটা আমার অধিকার, তাই আমি আমার অধিকার আদায় করছি। সেই কথাগুলো বলতে লাগলো জাফরিন। আমি বলি, আদায় করে নাও এখনই, সময় পরে আমাকে যদি না পাও আর কি। জাফরিন বলে, এই উল্টাপাল্টা কথা বলবা না, রেগে কথাগুলো বলল। ওকে সরি। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম, আর কিছুক্ষণ পরে দুজন মেয়ে এসে সেই প্লেটগুলো নিয়ে যায়। তবে মিষ্টান্ন খাবার খেয়ে আমার পুরাই অন্য রকম লাগছে। এরপর আমি খাটে শুয়ে পড়ি, সাথে সাথে জাফরিনও আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাফরিন বলে, জানো কাল আমি শান্তিতে ঘুমাতেই পারি নাই, আমার ঘুমই আসে নাই, সারাক্ষণ জেগে জেগে কাটাতে হয়েছে আমাকে। আমি বলি, কেন, কে ঘুমাতে দেয় নাই তোমাকে? জাফরিন বলে, কেউ না, আমার যে অভ্যাস হয়ে গেছে একজনের বুকে ঘুমাতে ঘুমাতে, তাহলে কেমনে ঘুম আসবে আমার?
আমি বলি, এক কাজ করো, আরও একজন খুঁজে নাও তার বুকে ঘুমানোর জন্য। সাথে সাথে দিলও একটা কষে থাপ্পড়। জাফরিন বলে, এই কি বললে তুমি? আমি অন্য একজনকে খুঁজে নেব বুকে ঘুমানোর জন্য, তাই না? যদি সেটাই করার জন্য ওই হতো সব, তাহলে কেন তোমাকে ভালোবাসতাম, কেন তোমাকে বিয়ে করতাম আমি? এই কথা কি করে বললে তুমি? তোমার মুখে কথাটা আটকায় নাই বলার আগে? আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, আর ভবিষ্যতেও তোমাকেই ভালোবাসবো। আমি কোনোদিনও তোমায় ছাড়া অন্য কাউকে আমি আপন করে নিতে পারবো না। তুমি কি করে এই কথাটা বললে? কান্না করে দিল আমার জাফরিন কথাগুলো বলতে বলতে। আর আমিও আবুলের মতো গালে হাত দিতে আছি, তারপর গাল থেকে হাত সরিয়ে জাফরিনকে কাছে টেনে নিলাম আর বুকের সাথে আঁকড়ে ধরলাম। আমি বললাম, সরি, আমি তো এটা মজা করে বললাম পাখি, আমি বুঝতে পারি নাই এই কথাটা তোমাকে এতটা আঘাত করবে। সরি কলিজা, মাফ করে দাও। জাফরিন বলে, তুমি জানো না কতটা ভালোবাসি তোমাকে, তোমাকে ছাড়া আমি আর কারো হতে পারবো না। তুমি আমাকে এই কথাটা বলে অনেক কষ্ট দিলে, আমি কোনোদিনও ভাবতেও পারি না তোমাকে ছাড়া আমি অন্য কারো হব। বড্ড ভালোবাসি তোমাকে কলিজা, আর আমি প্রতিটা মুহূর্তে তোমাকে পাশে চাই। আমি তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, তোমাকে আমি কোনো দিনও হারাতে চাই না। আমি বলি, আচ্ছা সরি তো, আর কোনোদিনও এসব বলবো না। জাফরিন বলে, বলা না, শুধু কোনো দিনও মনেও আনবা না এইসব তুমি। সাথে সাথে জাফরিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম, আর সেও স্বাদ নিতে থাকে। কিছুক্ষণ পরে দুজনকে ছেড়ে দিলাম। জাফরিনও আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, আর কোনোদিনও এইসব কথা বলিও না প্লিজ, আমাকে এইসব কথা সহ্য হয় না আমার। কাঁদো কাঁদো গলায় বলতে থাকে, আচ্ছা আর বলবো না। তারপর জাফরিন বুকে মাথা রেখে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে যায়, আর আমিও ঘুমিয়ে যাই। সন্ধ্যাবেলা, অন্তর, এই অন্তর, উঠো না। আমি বললাম, কি হয়েছে? ঘুম ঘুম কণ্ঠে বলতে লাগলাম। দেখলাম জাফরিন ডাক দিচ্ছে আমাকে। জাফরিন বলে, উঠো, সন্ধ্যা হয়ে গেছে তো। আমিও উঠে পড়লাম, আর রুমে একটা ফ্রেশ হওয়ার জন্য একটা রুম আছে, সেখানে গিয়েই ফ্রেশ হয়ে নিলাম। জাফরিন বলে, চলো নিচে যাব। আমি বললাম, চলো। তারপর আমরা দুজন নিচে গেলাম। সেখানে মাশাআল্লাহ অনেকেই উপস্থিত। তার মানে কি রাজা চলে আসছে? ইন্নালিল্লাহ, এবার কি করব আমি? যদি রাজা আসে তাহলে তো আমাকে, আর যদি সেই তলোয়ারটা তুলতে দেয় আমি কি করব? হঠাৎই রানী আমাদের কাছে আসে। রানী বলে, কি হয়েছে বাবা, ভয় পাচ্ছ কেন? আমি বলি, না মানে জাফরিনের আব্বু কি চলে আসছে? রানী বলে, না, আসলে আমাদের প্রাসাদে আজকে একটা অনুষ্ঠান আছে, তাই লোক আর ভয় পেও না, একদম শান্ত থাকো তুমি। আমি বললাম, অনুষ্ঠান মানে? কিসের অনুষ্ঠান? জাফরিন বলে, আজ হলো পূর্ণিমার চাঁদ। এর রাত আর এই দিনে পরীরা উৎসব করে থাকে। তাছাড়াও এই রাতের পরীদের শক্তিও বাড়ে, তবে তার জন্য তাদের অনেক কঠোর সাধনা করতে হয়। আমি বললাম, ও পূর্ণিমার রাত, সেটা তো ভালোই। জাফরিন বলে, এক কাজ করলে কেমন হয়, চাঁদ উঠলে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসবো, কি বলো? আচ্ছা ঠিক আছে। রানী বলে, যা, হ্যাঁ যাইস তোরা, তবে আগে কিছু খেয়ে নে, আসো আমার সাথে তোমরা। তারপর রানীর সাথে গিয়ে সন্ধ্যার নাস্তা করে নিলাম। চাঁদ উঠতে আমরা বের হই। জাফরিন আমার পাশে আমার হাত তার দুহাত দিয়ে ধরে আছে, আর আমরাও হাঁটতে থাকি। আসলে এটা অনেক রোম্যান্টিক মুহূর্ত আমাদের জন্য। আমরা দুজনের মধ্যে হারিয়ে যাই আর অজানা রাস্তায় হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই সমতল ভূমিতে যেখানে গেঁথে আছে সেই গোল্ডেন সোয়ার্ড, মানে স্বর্ণের তলোয়ার। আমরা হাঁটছি, তখনই হঠাৎ চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখ পড়ল। আমিও খুঁজতে লাগি কোথায় থেকে চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে পড়ল। পরে দেখলাম সেই গোল্ডেন তলোয়ারের উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে সেই আলো আসছে। তবে আমি যখনই সেই গোল্ডেন তলোয়ারের দিকে তাকালাম, তখনই দেখলাম চাঁদের আলোতে সেই তলোয়ারটা অনেক সুন্দর লাগছে, যা দেখে যে কেউ চোখ সরাতে পারবে না। আমি সেই তলোয়ারের দিকে তাকিয়ে এক অজানা রাজ্যে হারিয়ে যাই। সেই তলোয়ারটা আমাকে চুম্বকের মতো আকর্ষিত করছে আর কাছে টানছে, তাই আমিও অজান্তেই সেই তলোয়ারের দিকে আগাতে লাগলাম। আগাতে আগাতে সেই তলোয়ারের খুব কাছে চলে যাই, আর তখনই জাফরিন আমাকে ঝাড়ানি দেয়, আর আমিও নিজের মধ্যে ফিরে আসি। জাফরিন বলে, কি হয়েছে তোমার? কতক্ষণ ধরে ডাকছি তোমাকে, ধ্যান কোথায় তোমার? এই তলোয়ারের দিকে যাচ্ছ কেন? এই তলোয়ারটা যোগ্য ব্যক্তি ছাড়া কেউ তুলতে পারবে না, পুরীরাই তুলতে পারে নাই, তাহলে তুমি কেন এই তলোয়ারের দিকে যাচ্ছ? আমি বলি, জানি না, কেন জানি এই তলোয়ারের দিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। থাক, চলো এখান থেকে। আমি জাফরিনকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাই আর সোজা আমার রুমে চলে যাই। জাফরিন বলে, কি হয়েছে, এখানে চলে আসলা যে? আমি বললাম, আমার ভালো লাগছে না, তুমি যাও, এনজয় করো। জাফরিন বলে, কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? আমি বলি, না আমি ঠিক আছি, তুমি যাও, মজা করো, আমি এখানেই আছি। জাফরিন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম।
তবে কোনো কিছুর প্রয়োজন হলে মনে মনে 3 বার আমার নাম নিবা, আমি তোমার কাছে আসব। তারপর জাফরিন চলে গেল, আর আমিও ভাবতে লাগি কেন আমি সেই তলোয়ারের প্রতি আকর্ষিত হই আর সেই তলোয়ারের দিকে চলে যাই, আর কেনই বা সেই তলোয়ারের প্রতি আমার মনে অন্যরকম অনুভূতি কাজ করে। সেই তলোয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ছাড়া কেউ তুলতে পারবে না, আর যদি পুরীরাই যোগ্য না হয় তাহলে আমার মতো দুর্বল মানুষ কি করে সে তলোয়ারের যোগ্য হবে? আর যাই বলি, সেই তলোয়ারটা আসলেই অনেক সুন্দর ও আকর্ষণীয়, কিন্তু সেটা দিকে না যাওয়াই আমার জন্য ভালো। আমি রুমে থাকতে থাকতে বোর হয়ে গেলাম, তাই ঘুমও আসছে না। কি একটা ব্যাপার, কি আর করব, তাই আমি খাটে লেটিয়ে পড়ি আর কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলাম। চোখ বন্ধ করতেই সেই তলোয়ারটিকে আমি দেখলাম সাথে সাথে লাফিয়ে ওঠে। কি রে ভাই, এটা কি হলো? আমি এই তলোয়ারটাকে চোখ বন্ধ করতেও দেখতে লাগলাম। আমি জানি তলোয়ারটা সুন্দর, তার মানে এ না যে এটা দুঃস্বপ্নের মতো তলোয়ারটা পিছিয়ে পড়ে থাকবে, নাকি ভাই তলোয়ারের কোনো ভূত আছে? আল্লাহ বাঁচাও আমাকে, জানি না আমি এই সবে অনেক ভয় পাই। এবার খাটে গিয়ে গায়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ি আর আল্লাহকে ডাকতে থাকি। সকালবেলা আমার ঘুম ভাঙে, গায়েও চাদর আছে, আমিও চাদর সরালাম, এরপর চোখটা মুছলাম, কিন্তু যা দেখলাম তা দেখে আমি খুব বড় ধরনের শক খেয়ে গেলাম। আমি তখন এখানে আসলাম কি করে, মনে মনে অবাক হয়ে বলতে লাগলাম। আমি ঘুম ভাঙার পর নিজেকে সেই সমতল ভূমিতে পেলাম যেখানে সেই তলোয়ারটা আছে, কিন্তু আসলাম কি করে আমি? আমার সাথে ভুতুরে কাণ্ড ঘটে গেল, আমি নিজেও জানি না কি করে আসলাম এখানে। আমার ভাগ্য ভালো যে সবেমাত্র সকাল হচ্ছে, না হলে ভোরের আলো ফুটে উঠছে, না হলে পরিপালকের জনগণ আমাকে এভাবে দেখে ভিখারি মনে করতো বা বাড়িহীন বলে মনে করত। আমিও সাথে সাথে উঠে পড়লাম আর দিলাম দৌড়। আমি নিজেও জানি না এখানে আমি কি করে আসলাম। আমি সোজা প্রাসাদের দিকে গেলাম, সেখানে চোরের মতো চুপি চুপি প্রাসাদে ঢুকতে লাগলাম। আমি চোরের মতো রুমে চলে আসলাম, সেখানে গিয়ে দেখি জাফরিন ঘুমাচ্ছে। আমি রুমের এক কোণায় গিয়েই ভাবতে লাগলাম, আমি তো কাল রাতে আমার রুমে ঘুমিয়েছি, তাহলে আজকে সেখানে কি করে গেলাম? নাকি পরিপালকে মেহমানদের সাথে এমনই হয়? ও আল্লাহ, আমাকে একটু সাহায্য করো। আমিও খাটের এক কোণায় গিয়ে বসে পড়ি, আর আজকের কাণ্ডটা ভাবতে ভাবতে চোখ বন্ধ হয়ে যায় আর আমারও ঘুম চলে আসে। অন্তর, এই অন্তর, কে? দেখলাম জাফরিন আমাকে ডাকছিল। কাল কোথায় গিয়েছিলে তুমি? আমি কাল কই গিয়েছিলাম মানে? কাল রাতে রুমে এসে তোমাকে পাই নাই, হয়তো তুমি তো কোথাও গিয়েছিলে। কই গিয়েছিলে তুমি? জাফরিনের কথা শুনেই বুঝতে পারলাম কাল রাতেই আমি আমার রুমে ছিলাম না, কিন্তু প্রশ্ন হলো আমি কি করেই সেই জায়গায় পৌঁছে গেলাম? কি হলো, কি ভাবছো এত? আমি বললাম, কই কিছু না তো, যাও ফ্রেশ হয়ে যাও, তারপর আমরা নিচে গিয়ে খাবার খেয়ে নিব। আমিও কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে নিলাম, কিন্তু বারবার আমার মনে প্রশ্ন চলছে আমি কি করেই সেই তলোয়ারের জায়গাটায় গেলাম। আমরা দুজনে চলে গেলাম নিচে, সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম, তবে খাওয়ার সময়ও মাথায় সেই প্রশ্নগুলো চলছে আমার। কিছুক্ষণ পরে জাফরিনের আব্বু মানে রাজা আমাদের তার কাছে যেতে বলে। আমার মনে ভয় ঢুকে গেল, কারণ এখন আমার জন্য হয়তো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, জানি না কি হবে আমার সাথে। আমরাও জাফরিনের আব্বুর কাছে গেলাম, সেখানে গিয়ে তো আমি ভয় শেষ, কারণ সেখানে অনেকজনই আছে। মানে সেই রুমটা গোটা রাজ দরবারের মতো, যেটা আমি ছোট থাকতেই টিভিতে দেখেছিলাম। রাজা বলে, তাহলে তুমি সেই মানুষ যে কিনা আমার মেয়েকে বশ করে রাখছো? আমি বললাম, কি বললেন আপনি? আমি আপনার মেয়েকে বশে করে রাখলাম মানে? এই কথাটা দিয়ে আপনি কি বুঝালেন? রাজা বলে, ছেলে খবরদার, তুমি কার সাথে মুখে কথা বলছো তুমি জানো? আমি বললাম, মাফ করবেন, আমার কোনো কথা যদি আপনার খারাপ লাগে, কিন্তু একটা কথা, আমি কখন আর কিভাবে আপনার মেয়েকে বশ করলাম? রাজা বলে, না হলে আমার মেয়েটা তোমার জন্য এত পাগল কেন? আমি বললাম, 1 মিনিট, একটু ভুল বলছেন আপনি, পাগল না পাগলি হবে জায়গাতে রাজা বল। আর সেখানে থাকা বাকিরা আমার কথা শুনে হেসে দিল। রাজা বলে, ছেলে তুমি কি আমাকে অপমান করলে? রেগেই রাজা কথাগুলো বলল। আমি বললাম, না, আমার ইচ্ছে নেই কাউকে অপমান করার। আচ্ছা, আমার মেয়েকে তুমি কতটা ভালোবাসো? রাজা জিজ্ঞেস করলো আমাকে। আমি বললাম, কতটুকু ভালোবাসি তা বলতে তো পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, জাফরিনকে ছাড়া আমি থাকতে পারবো না, তাকে আমার জীবনের প্রতিটি মুহূর্তেই চাই। রাজা বলে, বুঝলাম, আচ্ছা যদি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে আমি তোমাদের দুজনের সম্পর্ক মেনে নিব। আমি বললাম, কি 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 পরীক্ষা দিতে হবে আমাকে? রাজা বলে, বেশি কিছু না, শুধু একজনকে হারাতে পারলেই হবে। আমি বললাম, হারাতে পারলেই হবে মানে? জাফরিন বলে, না, আমি এই পরীক্ষা নিতে নিব না। আব্বু, ও মানুষ, ও কি করে? রাজা বলে, জাফরিন তুমি চুপ থাকো, আমাদের মাঝে কথা বলতে আসিও না। তো তুমি কি রাজি আমার কথায়?
যদি তুমি লড়াইয়ে জিতে যাও তাহলে কথা দিলাম আমি তোমাদের মেনে নেব, আর যদি হেরে যাই? আমি জিজ্ঞেস করলাম। হা হা হা, হারার পরেরটা বললেই ভালো। তো রাজি তুমি? রাজা আমাকে জিজ্ঞেস করলো। জাফরিন বলে, আব্বু এটা ঠিক করছো না তুমি, ও পারবে না লড়াই করতে, ও তো আমাদের মতো না, ও সাধারণ একজন মানুষ, তাহলে কি করে ও? রাজা বলে, জাফরিন আমরা চাই তোমাকে তোমার যোগ্য একজনের হাতে তুলে দিতে, যদি সে তোমাকে রক্ষা করতে পারলে সেই হবে তোমার, আর যদি রক্ষা করতে না পারে তো কিসের ভালোবাসা হলো তোমাদের? জাফরিন বলে, আব্বু ও যোগ্যতা পরীক্ষা করতে হবে না, আমি নিজেই ওকে বেছে নিয়েছি, আর ও কি করে লড়াই করবে? রাজা বলে, যদি লড়াই করতে না পারে তাহলে কিসের পুরুষ মানুষ সে? এরকম কাপুরুষের কাছে আমি ভুলেও তোকে যেতে দিব না। জাফরিন আর কথা বলিও না, আমি চ্যালেঞ্জে রাজি। জাফরিন বলে, অন্তর। আমি বলি, কোনো কথার বলিও না জাফরিন, উনি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, আমি এবার জবাব দিবই। রাজা বলে, ঠিক আছে, আর রাতে লড়াইয়ের আয়োজন করা হবে, প্রস্তুত থেকো। আমাকে জাফরিন রুমে নিয়ে যায়। জাফরিন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কেন আব্বুর কথা শুনে লড়াইয়ের জন্য রাজি হয়ে গেলে? তুমি কি ভুলে গেছো তুমি একজন মানুষ? তাহলে কি করে লড়াই করবে তুমি? আমি বললাম, আমি জানি না কি করে লড়াই করব, কিন্তু তোমার আব্বু আমাকে ইনসাল্ট করেছে, সে আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, কি করে আমি লড়াইয়ের জন্য মানা করে দিব বলো? জাফরিন বলে, অন্তর তুমি পারবে না তাদের সাথে, তোমার কাছে কোনো শক্তি নেই, তুমি শুধুই একজন সাধারণ মানুষ, হুঁশ রেখে কথা বলা উচিত, জোশ করে না। আমি বলি, এখন তুমিও কি আমার সাথে লড়াই করবে নাকি? সাথে সাথে জাফরিন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জাফরিন বলে, কলিজা একবারও ভেবে দেখেছো তোমার কিছু হলে আমার কি হবে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কলিজা। আমি বলি, আমি জানি আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তোমার আব্বু আমার পুরুষত্ব নিয়ে কথা বলেছে, তাই কি করে আমি এই লড়াইয়ের জন্য মানা করব? তুমি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। জাফরিন বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কলিজা। অন্যদিকে রাজা বলে, হা অবশেষে সেই মানুষের বাচ্চাকে আমি আমার জালে ফাঁসিয়ে নিলাম, আমি কোনোদিনও আমাদের জাফরিনের সাথে তাকে মেনে নেব না, আর সবচেয়ে বড় কথা, আমি যে করেই হোক সেই মানুষের বাচ্চাকে মারতে চাই। আমি মানুষদের দু চোখেই দেখতে পারি না, আর আমি কিনা মানুষকে আমার মেয়ে জামাই করব? কখনোই না। তবে লড়াইয়ের জন্য তো সে রাজি হয়ে গেল, তবে এই লড়াই তার জীবনের শেষ লড়াই হবে। হা রাজা পুরোপুরি ব্যবস্থা করতে লাগে অন্তরকে মারার জন্য। এইদিকে জাফরিন আমাকে জড়িয়ে ধরে সজোরে কান্না করেই যাচ্ছে, কারণ আমি জানি জাফরিন আমাকে কতটা ভালোবাসে, কিন্তু জাফরিনের আব্বু আমাকে ইনসাল্ট করছে। আমি মানুষ হওয়াতেই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলো, আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব এর জবাব দিতে। সন্ধ্যায় আমাকে বলা হয়েছে লড়াই নাকি সে জায়গায় হবে যে জায়গায় সেই স্বর্ণের তলোয়ারটা আছে, সেই স্থানে লড়াইয়ের ব্যবস্থা করা হয়। তবে লড়াইয়ে জিতিবাহারি তবুও নিজেকে পুরুষ বলে পরিচিতি দিয়েই যাব, প্রয়োজনে মরলে মরব। আসলে মরার ইচ্ছা নাই আমার, কারণ জাফরিন আমার মৃত্যু সহ্য করতে পারবে না, কিন্তু লড়াইও আমি ছাড়তে পারবো না। আমাকে সেই জায়গা বরাবর নিয়ে যাওয়া হয় যেখানে লড়াই হবে। আমি সাধারণ একজন মানুষ, জানি না আমার সাথে কি হবে, তবে চেষ্টা করব বেঁচে থাকার, আর না হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে পরিচিত করেই যাব আমিও একজন পুরুষ। আমি সেই জায়গায় যাই, তবে আমার চোখ সেই তলোয়ারের দিকে পড়ে। আমি বারবার সেই তলোয়ারটা দেখতে লাগি, হয়তো তলোয়ারটা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না, আমি জানি না আমার সাথে কি হতে চলেছে, তবে কেন জানি খুব ভয় লাগতে লাগলো। আমি দেখলাম সেই জায়গাটাতে পুরো লোকজনে ভর্তি হয়, তো আমার শেষ দিন দেখতে আসছে। আমিও নিজেকে শান্ত করে নিলাম। সেখানে থাকা একজন গার্ড বলে, তুমি চাইলে এখান থেকে যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারো। আমাকে কিছু তলোয়ার দেখাতে লাগে, তবে আমি তলোয়ার দিয়ে ফাইট করতে পারবো না, আর আমাদের আধুনিক যুগে তো তলোয়ার খুব কম মানুষই চিনবে, কারণ বর্তমানে অনেক আধুনিক অস্ত্র যেমন পিস্তল, রাইফেল, বোমা এইসব দিয়ে শত্রুদের উড়িয়ে দেওয়া হয়, কিন্তু পরিপালক ঠিকই প্রাচীন যুগেরই লড়াই করার স্টাইল ব্যবহার করতে লাগলে। আমি ভালো করেই জানি তলোয়ার আমার ধারা চলবে না, তারপরেও একটা নিলাম। আমার না আছে প্রোটেকশন, না আছে হেলমেট, না আছে আর্মার, শুধু একটা তলোয়ার আছে, যেটা আমি তুলতেও আমার সকল শক্তি বের হয়ে যাইতেছে। এখন জানি না লড়াই করব কি করে। হায় ভালোবাসা আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, শালার জীবনটাই বদনা করে দিল। আমি দেখলাম আমার ঠিক সামনে বরাবর একজন দাঁড়িয়ে আছে, যার কিনা আর্মার হেলমেট পরে আছে, আর তার হাতে দুইটা ছুরি আছে। আমি তাকে আর নিজেকে দেখতে লাগলাম, তাকে দেখে মনে হচ্ছে ফুল ট্রেন্ড একজন ফাইটার, আর আমি কিনা আদু ভাই। হঠাৎই রাজা আদেশ দেয় লড়াই শুরু করার, আর আমিও আল্লাহকে স্মরণ করে নিলাম, কারণ জানি না কি হবে, কিন্তু যদি মরে যাই তাহলে তো শেষ,
আর তখনই মাথা আসে সেই দিনের কথা, যেদিন ছিনতাইকারীরা আমাকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। যদি সেদিন আমি মরে যেতাম তাহলে এত কিছুই হতো না, কিন্তু মনে হচ্ছে আজকে গেলাম আমি। হ্যাঁ, আমার সামনে জন হাতে ছুরিগুলো রেখে দেয়। হঠাৎই সে আমার কাছে চলে আসে আর সাথে সাথে আমাকে এক ঘুষি মারে। তার ঘুষি খেয়ে তো আমি শেষ। আমার মনে হয়েছিল কেউ আমাকে লোহা দিয়ে বাড়িয়ে দিয়েছে। আমি তো ব্যথায় কাতর হয়ে পড়ে আছি, কি বা করবো আমি। গার্ডটা বলল, হা হা, তোর মতো মানুষের জন্য আমি আমার সেই শক্তি ব্যবহার করতে ইচ্ছুক নই, তোকে তো এমনি শেষ করা যাবে। বলেই সে আমাকে সজোরে মারতে লাগে আর আমিও নড়তে পারছি না। তারপর সে আমাকে তুলে সজোরে আছাড় দেয়, যা আমাকে প্যারালাইজ করে ফেলে। গার্ড বলে, আমাদের রাজা বলে দিল তোকে যাতে আস্ত না ছাড়ি, আর যদি আমি তার কথা শুনি তাহলে রাজকুমারী জাফরিনের সাথে আমার বিয়ে দেবে, আর একবার যদি বিয়েটা হয় না, তোর জাফরিনও আমার, আর পরবর্তীতে রাজা আমিই হব। তবে সে শর্ত দিয়েছে তোকে যাতে খুব কষ্ট দিয়ে মেরে ফেলি, কিন্তু আমি তোকে আস্ত ছাড়বো না, কারণ তুই আমার অর্ধেক প্ল্যান বরাবর করে দিয়েছিলি, বরবাদ করছিলি তুই। কোনো প্রয়োজন ছিল না জাফরিনকে বিয়ে করার। তবে আমার জাফরিনের প্রতি কোনো আকর্ষণ নেই, আমার শুধু ইচ্ছার রাজা হওয়ার। কত না চেষ্টা করলাম রাজাকে শেষ করার, কিন্তু পারিনি। তবে আজকে তার মন জয় করেই আমিও আমার স্বার্থ আদায় করব, যার জন্য তোকে মরতে হবে। বলেই এবার ছুরি বের করে দিল আমার পেট বরাবর ঢুকিয়ে, আর আমার পেট থেকে গড় গড়িয়ে রক্ত বের হতে লাগে। অন্যদিকে জাফরিন অন্তরের এই হাল দেখে চিৎকার করে করে কান্না করতে লাগে। সে সোজা তার আব্বুর কাছে চলে যায়। জাফরিন বলে, আব্বু, ওকে ছেড়ে দাও আব্বু, ওর কিছু হলে আমি বাঁচবো না আব্বু, দোহাই লাগে তোমার, ওকে ছেড়ে দাও আব্বু। রাজা বলে, হা হা, তুই কি মনে করেছিলি আমি ওকে এখানে আনলাম তোদের মেনে নেওয়ার জন্য? আমার আসল উদ্দেশ্যই হলো সে ছেলেটাকে মেরে ফেলা, আর সেটাই হবে। এই মানুষের বাচ্চা তো মরবেই, আর তোকেও আমি এই মানুষের বাচ্চার সাথে কোনো দিনও মেনে নিব না। তারপর রাজা তার গার্ডদের ডাক দিয়ে বলে দেয় জাফরিনকে প্রাসাদের দিকে নিয়ে যেতে আর একটা রুমে আটকে রাখতে। সাথে সাথে রাজার গার্ড জাফরিনকে ধরে নিয়ে যায় আর একটি কক্ষে আটকে রাখে। রাজা বলে, আমার মেয়েকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে পরিপালকের রাজা হওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, তাই না? এবার মর তুই। আমি মানুষদের দু চোখেই দেখতে পারি না, আর আমি নাকি তাকে আমার মেয়ের জামা হিসেবে মেনে নিব? রাজা তো মহা খুশি, কারণ সে তার কাজে সফল হয়ে যাচ্ছে। এদিকে আমি জানি না আমি আর বাঁচব কিনা, কারণ যেভাবে আমাকে আঘাতটা করা হলো আমি তো শেষ। পুরো শরীরে ব্যথায় হাহাকার, আর তার উপর আমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। গার্ডটা বলে, হা হা, হয়তো শেষ সময় চলে আসছে তোর। কোনো শেষ ইচ্ছা আছে তোর? মজা করে সাথে আমি কোনো রকম তার গলায় চেপে ধরলাম, আর সাথে সাথে দিলাম একটা মুখে ঘুষি। সে ঘুষি খেয়ে উল্টে পড়ে, আর আমার তো অবস্থা পুরাই খারাপ। পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, আর তার আগেও আমাকে আঘাত করা হয় আর আছাড় দেওয়া হয়। বলতে গেলে ব্যথা, আমি নড়তেও পারছি না। জানি না কি হবে আমার এখন। হয়তো মৃত্যু চলে আসছে আমার, হয়তো আর জাফরিনকে পাবো না আমি। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগলো, তবুও চোখ খুলে রাখার চেষ্টা করি আমি। আর তখনই সে এসে আমাকে তুলে ছুঁড়ে মারে, আর আমিও ছিটকে পড়ি। এবার মনে হচ্ছে একটা হাড়ও বাকি নেই ভাঙার। আমি দেখতে লাগলাম সেখানে থাকা সবাই সেই গাড়ির প্রশংসা করতে ব্যস্ত, আর জাফরিনের আব্বুর দিকে তাকালাম। সে আমার এই অবস্থা দেখে অনেক খুশি। হঠাৎই সেই গার্ডটা আসে। গার্ড বলে, তুই কেমন মানুষ, আমাকে একটাও আঘাত করতে পারলি না? আমি বললাম, কে বলছে একটা আঘাত করি নাই আমি? একটা আপনার নাকে হাত দিয়ে দেখেন তো কি হয়েছে কিনা। সে তার নাকে হাত দিয়ে দেখে আমার ঘুষিতে তার নাক ফেটে গেছে আর রক্ত বেরোচ্ছে। আমি বললাম, আপনি আমাকে এতগুলো আঘাত করার পরেও আমি বেঁচে আছি, আর আমি মাত্র একটা আঘাত করলাম, সেটাতেই আপনার নাক ফেটে গেছে? গার্ড বলে, তোকেই তো আমি। দাঁড়াও, পেছন থেকে রাজা বলে ওঠে। রাজা ঠিক সেই গার্ডের পেছন থেকে ডাক দেয়। রাজা বলে, দাঁড়াও 1 মিনিট। গার্ড সাথে সাথে থেমে যায়। রাজা বলে, এখন শখ মিটলো ভালোবাসার, নাকি পুরোপুরি মিটিয়ে দিব? আমি বললাম, দেন, অসুবিধা নাই। আমি যদি মরেও যাই না, তাহলে সবাই আমাকে স্মরণে রাখবে, কারণ আমি আমার ভালোবাসার জন্য মরলাম। আর আপনি আমাকে মারছেন তো ঠিকই, কিন্তু আপনি আপনার মেয়ের সামনে ছোট হয়ে যাবেন। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? আপনি কেন ভালোবাসার বিরুদ্ধে? কেন আপনি মানুষকে দেখতে পারেন না? মানুষ কি এতই খারাপ? রাজা বলে, হ্যাঁ, মানুষ অনেক খারাপ, কারণ তারা আমাদের বশে করে, আমাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। অনেক সময় তারা তাদের স্বার্থের জন্য আমাদের কোরবান করে। আর মানুষদের মধ্যে শুরু লোভ, লালসা, ঘৃণা, অহংকার দেখলাম, তারা কোনো দিন ভালোবাসার যোগ্য নয়। তবে আমি এখানে তোর সাথে এই ব্যাপারে কথা বলতে আসি নাই, বরং আসলাম তোকে জিজ্ঞাসা করতে তোর কোনো শেষ ইচ্ছা আছে কিনা। তবে সেটাও আর জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে না। রাজা তার গার্ডকে বলে, রাজা বলে, ওকে এভাবেই রেখে চলে আসো, আস্তে আস্তে যন্ত্রণায় সে মরুক।
গার্ড বলে, আপনি যা বলেন। তারপর তারা আমাকে সেই গুরুতর আহত অবস্থায় রেখে যেতে লাগে, আর আমিও পড়ে আছি আর ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। আমি দেখলাম আমি ঠিক সেই জায়গায় শুয়ে আছি যেখানে সেই গোল্ডেন তলোয়ারটা আছে, আর সেই তলোয়ারটাই আমার থেকে কয়েক মিটার দূরে। সেই তলোয়ারের থেকে আলো প্রতিফলিত হয়ে আমার মুখের দিকে আসছে। তবে এবার আমার মন বলছে সেই তলোয়ার কাছে গিয়ে একটা তলোয়ারটা তুলতে চেষ্টা করতে। আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, তবে আমি কোনো মতেই দাঁড়িয়ে পড়ি, আর তা দেখে সেখানে উপস্থিত জনগণ চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সাথে সাথে রাজা আর সেই গার্ড আমার দিকে তাকিয়ে হাসছে। রাজা বলে, হা, আসলে মানতে হবে তোর কই মাছের জান এত সহজে মরছিস না রে তুই। তো এখন কি আবার লড়াই করবি নাকি আমার সাথে লড়াই করতে চাচ্ছিস? আমি তার কথায় কান্না দিয়ে হেলতে হেলতে সেই তলোয়ারের কাছে গেলাম। তা দেখে রাজা ও গার্ড হাসতে লাগলে। রাজা বলে, ওরে বাবারে, কি পাওয়ারফুল মানুষ! আমাদের মতো শক্তিশালী কেউ এই তলোয়ার তুলতে পারলো না, এই দুর্বল মানুষ কিনা। আমি তাদের কথা কান্না দিয়ে কোনো মতে সেই তলোয়ারের দিকে গেলাম। সেখানে গিয়ে কোনো মতে তাদের মুখ করে দাঁড়ালাম, আর তারাও আমাকে দেখে হাসতে লাগে। আমিও আমার বাম হাত দিয়ে সেই তলোয়ারের হাতলটা ধরি, যা দেখে তাদের হাসির মাত্রা আরও বেড়ে গেল। রাজা বলে, হা, এবার কি তলোয়ারটা তুলবি? আমার শক্তি একটু ধার দিব। সাথে সাথে আমিও হাতল ধরে টান দিই, আর তলোয়ারটাও উঠে যায়। আমার তলোয়ার উঠানো দেখে নিমিষেই সকলের হাসি থেমে গেল, আর সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ সে তলোয়ার থেকে গোল্ডেন কালারের আলো বের হতে লাগে, আর সেই তলোয়ারটাও স্বর্ণের গুঁড়ো হয়ে যায়, মানে গোল্ডেন কালারের জরির গুঁড়োর মতো প্রায়। আর সেই গুঁড়ো উড়ে এসে সোজা আমার শরীরের ক্ষত বিক্ষত স্থানে ঢুকে যায়, মানে পুরোপুরি সেই গুঁড়োগুলো আমার পুরো শরীরের সাথে মিশে যায়, আর আমার ক্ষত বিক্ষতগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। আর সাথে সাথে আমার মুখে একটা সোনালি কালারের মাস্ক তৈরি হয়ে যায়। আর খেয়াল করলাম আর পুরো শরীরের অন্য একটা ড্রেস তৈরি হয়ে যায়, যেটা প্রায় হুডি টাইপের একটা ড্রেস। আমার এই পরিবর্তন দেখে সকলে থ হয়ে গেছে, বিশেষ করে রাজাও তার গার্ড, সেই গার্ড যে আমাকে আহত করেছে। আমার মনে হচ্ছে আমি এখন অন্য কেউ হয়ে গেলাম, আর আমার মাথাও অন্যভাবে কাজ করতে লাগে। আমি মনে মনে দুইটা ছুরির কথা মনে করলাম, আর সাথে সাথে আমার দুই হাতে দুইটা ছুরি চলে আসে। তবে সেই ছুরিগুলো বলতে গেলে স্বর্ণের। আর একটা জিনিস খেয়াল করলাম, আমি দূর থেকেই মনের কথা শুনতে পাচ্ছি। সাথে সাথে আমি দিলাম সেই গার্ডের কাছে দৌড়। তবে সেটা কেউ দেখে নাই, কারণ আমার গতি খুব বেড়ে গেছে, আর চোখের পলকেই আমি সেই গার্ডের সামনে চলে গেলাম। যা দেখে রাজার গার্ড দুজনেই ভয় পেয়ে গেল। আমি তাদের মনে আমার জন্য ভয় অনুভব করতে লাগি। আমি বললাম, এবার তাহলে লড়াই করা যাক, গার্ডকে বললাম। আর তাকে কিছু বলতেও দিলাম না, তার আগেই আমি লাইটের গতিতে সেই গার্ডকে ছুরি দিয়ে আঘাত করতে লাগি। তারপর সেকেন্ডের গতিতেই সেখানে থেকে সোজা রাজার সামনে দাঁড়াই। রাজা আমার দিকে ভীত হয়ে তাকিয়ে আছে। সে এক পলকের জন্য গার্ডকে দেখে আর চোখের সামনে টুকরো টুকরো হয়ে যায়। আমি বললাম, চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। রাজা আমার কথা শুনে থ হয়ে যায়। আমি বললাম, আমি জানি আপনি আমার কথা শুনে অবাক হলেন, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমি যদি আপনার গার্ডকে না মারতাম তাহলে সে আপনাকে মেরে ফেলতো, কারণ আমি তার মনের কথা শুনে ফেলেছি। তবে হ্যাঁ, আপনারা উপর আমার রাগ আছে ঠিকই, কিন্তু আপনি আপনার সেই গার্ডকে বিশ্বাস করে মানুষকে ভুল বুঝতেন। সে আপনার বিশ্বাসের সুযোগ নিতে চেয়েছিল, আর আপনাকে মেরে আপনার রাজ্য নিজের করতে চেয়েছিল, আর আপনাকেই আপনার পরিবারের সামনে ছোট করে রাখতে চেয়েছিল। আসলে আপনি অনেক ভালো মনের, কিন্তু আপনি আপনার সেই গার্ডটাকে ভরসা করে নিজের কন্ট্রোল তার হাতে তুলে দিয়েছিলেন। সে যা বলতো আপনি তো বিশ্বাস করতেন, আর আপনি কেন মানুষকে খারাপ মনে করতেন তাও আমি জেনে গেছি। আর সেটা হলো, আপনার বন্ধুও তার পরিবারের জন্য একটা কথা বলে দেই, আপনার সেই গার্ডটাই আপনার বন্ধুও তার পরিবারের মানুষের হাতে তুলে দেয়। তবে মানুষ বললে ভুল হবে, বলতে গেলে তান্ত্রিক জাতীয় এমন মানুষের হাতে তুলে দেয়, আর সেও আপনার সামনে ভালো সেজে মানুষের বদনাম করে বেড়ায়। আসলে বলতে গেলে প্রত্যেক জিনিসের জন্য ভালো খারাপ আছে। উদাহরণস্বরূপ আপনি আপনার সেই গার্ডটাকেই দেখুন না, সে হাতে ছুরি নিয়েছিল আপনাকে আঘাত করার জন্য, সাথে সাথে আমিও তাকে শেষ করে দেই। আপনার কোনো জিনিসের প্রতি লোভ নেই, আমি শুধু আমার জাফরিনকে চাই। আর একটা কথা, আপনি মানুষকে দুর্বল মনে করছেন, আসলে মানুষ দুর্বল নয়। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কারণ তাদের বুদ্ধি, শক্তি, আবেগ, বিবেক আছে। তবে হ্যাঁ, অনেকে তার সঠিক কাজে ব্যবহার করে না বলেই তাদের জন্য মানুষ জাতি কলঙ্কিত। আর আপনি মানুষকে দুর্বল বলে হাসাহাসি করতেন, কিন্তু আজ একজন সাধারণ মানুষ সেই অস্ত্রটা হাতে নেয়, যেটা পরীরাও নিতে চেয়েও নিতে পারেনি। আপনি আপনার রাজ্য নিয়ে থাকুন, আমি আমার ভালোবাসাকে নিয়েই থাকবো। চলি,
বলেই একটা চুটকি মারলাম আর সেখান থেকে সোজা জাফরিনের কাছে চলে যাই। দেখলাম জাফরিন কান্না করতে লাগে। আমার কাছে এখন নিজের মধ্যে একটা শক্তি অনুভব করতে লাগলাম, যেটা পরীদের চেয়েও বেশি শক্তিশালী আর অনেক উন্নত, যেটা পরীদের টক্কর দিতে পারবে। শুধু টক্কর না, তাদের শেষ করে দিতে পারবে। তবে আমার এই শক্তির প্রয়োজন নেই আর। তবে আমি অবাক হলাম, কারণ আমি সেই তলোয়ারটা তুলতে পারলাম যেটা পরীরাও তুলতে পারেনি। আর যখন সেই শক্তি দিয়ে আমি গার্ডকে শেষ করলাম, তখন আমি আমার মধ্যেই ছিলাম না, মানে আমি আমার মধ্যে থেকেও অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে। জাফরিন, আমার কথা শুনে জাফরিন আমার দিকে তাকালো। কে কে আপনি? আর এখানে কি করে আসলেন? আসলে আমার মুখে সোনালি কালারের কাপড় দিয়ে মাস্ক আছে, তাই সে চিনে নাই আমাকে। আর আমার ড্রেস আপের জন্য, তাই চিন্তা করলাম একটু মজা নেই। আমি কে সেটা না হয় পরেই বলি, কিন্তু একটা খবর দিতে আসলাম। কি খবর? যে মানুষটাকে আপনি বেশি ভালোবাসতেন সে আর নেই। কথাটা শুনে হঠাৎই জাফরিন নিস্তব্ধ হয়ে গেল। আমি তার মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম সে খুব বড়ভাবে শক খেয়ে গেল। না, এ হতে পারে না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে কথা দিয়েছিল ও কোনোদিনও আমাকে একা করে যাবে না। অন্তর বলেই আরও জোরে কান্না করতে লাগে। সাথে সাথে সে খুব জোরে সোরেই কান্না শুরু করে দেয়। আমি ওকে ঝাপড়ে জড়িয়ে ধরি। আরে আরে পাগলি আমার, কান্না করছো কেন? আমি মরি নাই তো। তারপর মুখে সে মাস্কটা সরাই। সাথে সাথে জাফরিনের কান্না থেমে যায় আর জাফরিন আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগে। এইভাবে কি দেখো? সাথে সাথে জাফরিন আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে কান্না করছো কেন? আমি তো আছি, তাই না? কোনো মতে আমি জাফরিনের কান্না থামাই। তুমি তুমি এভাবে কেন? আর কিভাবে এই রুমে আসলে? তারপর সব বলি। সে আমার কথাগুলো শুনে অনেক বড়ভাবে শক খেয়ে যায়। আমি অনেক আনন্দিত এখন। জাফরিন বলে, বললাম না আমার কলেজের মধ্যে কোনো না কোনো স্পেশাল কিছু আছে। আমাকে এখান থেকে এখনই নিয়ে চলো। আমি থাকবো না এখানে। তুমি আমাদের জায়গায় চলে যাই। চলো। আমি যখনই চুটকি মারতে যাব, তখনই রাজা রানী দরজা দিয়ে প্রবেশ করলো। জাফরিন বলে, কি চাই এখানে তোমাদের? আমার কলিজাটাকে তো তোমরা অনেক আঘাত করে মারতে চেয়েছিলে। তোমরা মনে করেছিলে সে লোভে আমাকে বিয়ে করেছে, তাই না? যদি লোভ থাকতো না, তাহলে সে তো আমার থেকে বিভিন্ন জিনিস চাইতো। কিন্তু সে আমাকে ভালোবাসছে বলে আমাকে আগলে রাখছিল। আর তোমরা তার যোগ্যতা বের করতে ব্যস্ত হয়ে পড়ো। আব্বু, এবার তুমি বুকে হাত রেখে বলো তো, তুমি ওর শ্বশুর হওয়ার যোগ্যতা রাখো? এখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি কি তার যোগ্য? তার কাছে এত শক্তি থাকার পরেও সে আমাকে নিয়ে যাচ্ছে কারণ সে আমাকে ভালোবাসে। আর সে চাইলেই এখন তোমার রাজ্যকে নিমিষেই শেষ করে দিতে পারে, কিন্তু সে এসবে নেই। সে শুধু আমাকে চেয়েছে, আর তোমরা তাকে আঘাত করে আমার থেকে দূর করতে চেয়েছিলে। রানী বলে, জাফরিন শান্ত হো তুই। তোর আব্বু তার ভালো মন্দ তো তখন অন্য কারোর মাধ্যমে নিয়েছিল, বুঝতে পারেনি। তোর আব্বু এখন তার ভুল বুঝতে পেরেছে। রাজা বলে, মারে আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি অনেক লজ্জিত নিজের কাজকর্মের জন্য। আমাকে ক্ষমা করে দে মা। আমি বলি, জাফরিন বাদ দাও তো, যা হওয়ার তা হয়ে গেছে। আর উনি ওনার কাছে অনুতপ্ত, ওনার উপর রাগ করে লাভ নেই, ক্ষমা করে দাও ওনাকে। জাফরিন বলে, দেখলে আব্বু কত না কষ্ট দিয়েছো তাকে, তারপরেও সে তোমাকে ক্ষমা করে দিতে বলছে। এবার তুমি বলো, মানুষ ভালো না খারাপ? জাফরিনের আব্বু ভালো করেই তার ভুল বুঝলো। সে সব মানুষকে খারাপ মনে করত, কিন্তু আজ তার ভুল ভেঙে দেওয়া হয়। প্রত্যেক জিনিসের মধ্যেই ভালো খারাপ আছে, তা আজ বুঝে দেওয়া হয়। রাজা তার বিশ্বস্ত ব্যক্তি মানে গার্ডটাকে ভরসা করত, কিন্তু সে রাজার সাথেই বিশ্বাসঘাতকতা করত। রাজা নিজেই জাফরিনকে সকলের সামনে আমার হাতে তুলে দেয়, আর আমিও জাফরিনকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। আর জাফরিনের ভালোবাসা দিয়ে 6টি বছর কাটিয়ে দিলাম। 6 বছর পর আমি অফিস শেষ করে বাড়ি যাচ্ছি, তবে আজকে লেট করে যাচ্ছি কারণ আজকে একটা মিটিং ছিল, তাও রাতে। বাসায় ঢুকলাম চোরের মতো, আস্তে আস্তে করে নিজের রুমের দিকে যেতে লাগলাম। এভাবে চোরের মতো, কোথায় যাও আব্বু? আমি বললাম, এই শো, কথাও বলিও না, ঘুমাও নাই তুমি? আর তোমার আম্মু কোথায়? না, ও ঘুমাইছে না। আমি পিছন থেকে জাফরিন রেগে বলে। আমি দেখলাম জাফরিন আমার দিকে রেগে তাকিয়ে আছে। আব্বু তুমি মনে হয় শেষ। জেনিয়া কথাটা বলতে লাগলো। আমি বললাম, জাফরিন আমার কথাটা একটু শোনো। ভীত হয়ে বলতে লাগলাম। জাফরিন বলে, কি শুনবো? হ্যাঁ, কয়টা বাজে শুনি? এত রাতে কোথায় ছিলে তুমি? আমার কি চিন্তা হয় না তোমার জন্য? জেনিয়া বলে, আম্মু শান্ত হও তুমি। আব্বু হয়তো কাজে ব্যস্ত ছিল, তাই একটু দেরি হয়েছে আর কি। জাফরিন বলে, তুই চুপ থাক আর রুমে গিয়ে শুয়ে পড়। আর তুমি কল ধরো নাই কেন? আমি বলি, আচ্ছা কথাটা শুনো, তারপর বকা দিও। জাফরিন বলে, কথা পরে যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার একদম আমি খাবার রেডি করছি। আমি বললাম, চলো মামুনি
আমি জেনিয়াকে কোলে নিয়ে আমাদের রুমে নিয়ে গেলাম আর তাকে খাটে রেখে আমিও ফ্রেশ হয়ে আসলাম। জেনিয়া আমার আর জাফরিনের একমাত্র মেয়ে, যে দেখতে প্রায় তার আম্মুর মতোই। তার নাম তার আম্মুর নামের উপর ভিত্তি করে রাখা হয়। সে মাত্র 4 বছরের হবে। আম্মু খাবার খাইছো? আমি জিজ্ঞেস করলাম। জেনিয়া বলে, হ্যাঁ আব্বু, আম্মু খাওয়াই দিছে, কিন্তু আম্মু খায় নাই, তোমার জন্য বসে আছে। এত দেরি হয়েছে কেন তোমার আব্বু? আমি বললাম, আরে বলিও না, কাজের জন্য, চলো নিচে যাব। তারপর জেনিয়াকে কোলে নিয়ে চলে গেলাম ডাইনিং রুমে। দেখলাম জাফরিন খাবার নিয়ে বসে আছে, তবে রেখেও আছে। আমি বললাম, জেনিয়া তুমি রুমে চলে যাও, না হলে তোমার আম্মুকে মানাতে পারবো না। ঠিক আছে আব্বু। তারপর কোল থেকে নামিয়ে দিলাম আর সেও তার রুমে চলে যায়, আর আমিও টেবিলে বসে পড়ি আর জাফরিন খাবার দেয়। আমি বলি, সরি তো, আসলে আজকে একটা মিটিং ছিল। জাফরিন বলে, তুমি জানো কতটা ভয় পেয়েছিলাম? এই রকম এক রাতেই তোমার সাথে কি হয়েছিল মনে আছে তোমার? আমি বললাম, আরে কান্না করছো কেন? আমার কিছুই হবে না। জাফরিন বলে, যদি তোমার কিছু হয়ে যায় কি হবে আমাদের? শোনো, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য ভয় লাগে আমার। সাথে সাথে জাফরিনের কাছে গিয়ে তাকে একটু আলতো করে জড়িয়ে ধরি। জাফরিন বলে, শুনো, আমরা কিন্তু এখন মানুষ, আমাদের কাছে আমাদের শক্তি নেই, তাই তোমার জন্যই আমার বেশি ভয় করে। আচ্ছা সরি, আর এমন হবে না। তারপর কোনো জাফরিনকে শান্ত করলাম কোনোভাবে, আর দুজনকে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে জাফরিন প্লেট ধুচ্ছে আর আমিও পিছন থেকে জড়িয়ে ধরি। আমি জানি তুমি আমার জন্য ভয় পাও, চিন্তা করিও না, আল্লাহ আছে তো আমাদের সাথে, আর আমিও সাবধানে চলাফেরা করছি তো। শুধু সাবধানে না, দেখে শুনে চলাফেরা করতে হবে তোমাকে। জাফরিন বলতে লাগলো কথাগুলো। তারপর আমরা আমাদের বেডরুমে চলে যাই। জাফরিন বলে, এখন তুমি আর একা নও অন্তর, তোমার সাথে আমারও আমাদের মেয়েরও জীবন জুড়ে আছে। আমিও জাফরিনকে জড়িয়ে ধরি। তুমি নিশ্চিন্তেই থাকো, আর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করো, তবে শুধু আমার জন্য না, আমাদের জন্য। আর তখনই জেনিয়া রুমে আসে, আর সাথে সাথে জাফরিনকে ছেড়ে দিই। জেনিয়া বলে, আব্বু আমার ঘুম আসছে না, আমি তোমাদের সাথে ঘুমাবো। আমি গিয়েই জেনিয়াকে নিয়ে আমাদের মাঝখানে শুয়ে দেই, আর তার কপালে আলতো করে একটা চুমু দেই। একটা চুমু দিয়েই আমি গুড নাইট বলেই পরীটাকে বিদায় দেই। জেনিয়া বলে, গুড নাইট আব্বু আম্মু। জাফরিন বলে, গুড নাইট আমাদের রাজকুমারীটা। আমরা ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা আমার ঘুম ভেঙে যায়, আর দেখলাম জাফরিন জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমিও তার কাছে গেলাম। আমি বললাম, কি হয়েছে, ঘুম আসছে না তোমার? জাফরিন বলে, জানো আজ আমি অনেক খুশি। হ্যাঁ, আজকে আমার মতো ভাগ্যবতী মেয়ে মনে হয় আর নেই। সেটা কি করে? জাফরিন বলে, এমন একজনকে পেলাম যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আর এখন তো আমাদের পরিবার পরিপূর্ণ হলো। বলেই জাফরিন আমাকে জড়িয়ে ধরে। জাফরিন বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আমি তোমার জীবনে না, তুমি আমার জীবনে আসছো, আর আমার জীবনটাকে রঙিন করে তুললে। সত্যি আমি অনেক ভাগ্যবান তোমার মতো একজনকে পেলাম। তবে একটু বেশি আমার ভাগ্য ভালো, কারণ আমি তো পরিবউ পাইছি। জাফরিন বলে, আচ্ছা জেনিয়াকে একটা ভাই দিলে কেমন হয়? আমি বললাম, এই কথাটা আমার বলা উচিত ছিল, তবে এই কথাটা খারাপ বলো নাই। তবে আর যাই বলো না কেন, তুমি সত্যি আমার জীবনটাকে গুছিয়ে দিলে। থ্যাংক ইউ সো মাচ। এখন চলো ঘুমাবো। তারপর আমরা আমাদের খাটে গিয়ে শুয়ে পড়ি। আমাদের মাঝে আমাদের মেয়েও আছে, এরপর আমরা ঘুমিয়ে পড়ি। আজ আমাদের পরিবার পূর্ণ হলো। জাফরিন আমার জীবনে এসে আমাকে এতটাই ভালোবাসা দিয়েছে যা কেউ আমাকে দিতে পারবে না। আর এখন তো আমার বাসায় আরও একটা পরি আছে, জেনিয়া। জাফরিনের ভালোবাসা ও তার শাসন এবং জেনিয়ার দুষ্টুমি নিয়েই আমরা হাসি খুশিভাবেই জীবনযাপন করতে লাগলাম। জীবনে কখন ঘটে তাই কি ঘটে তা আল্লাহই ভালো জানে, আমরা কেউ সেটা বলতে পারবো না। আর আল্লাহ যা করবে অবশ্যই ভালোর জন্যই করবে, তাই তার প্রতি নিরাশ না হওয়াই ভালো। গল্প কেমন লাগলো বলবেন, গল্পে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। গল্পটা এখানেই শেষ হয়ে গেল। প্রিয় লিসেনার, আপনারা এই ধরনের গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে, গল্প হবে আপনাদের সাথে আবার নতুন কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।